সুপ্রিয় দর্শক, ১৬ দিনের কর্মসূচির অংশ হিসাবে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বন্ধু আয়োজিত ৫ পর্বের ধারাবাহিক টকশো ট্রান্সটকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা আলোচনা করব ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন আরিফা ইয়াসমিন ময়ূরী, উদ্যোক্তা ও ট্রান্সজেন্ডার অধিকার কর্মী। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন পার্বতী আহমেদ, ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট। এবং আমার ডান দিকে আছেন ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস, সহযোগী অধ্যাপক, উত্তরা ওমের মেডিকেল কলেজ। থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ডক্টর বিশ্বাস, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে মানসিক স্বাস্থ্যকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, এর ভেতরে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত? আসলে মানসিক স্বাস্থ্য বা মনের স্বাস্থ্য বলতে আমরা যেটাকে বুঝি, যেখানে মন আমরা ভালো থাকবে, যেখানে আমরা সুখী একটা সমৃদ্ধ জীবন এবং আমরা একটা সাকসেসফুল বা সাফল্যময় একটা জীবনটা আমরা কাটাবো, এবং যেখানে পরিবেশের একটা ভূমিকা থাকবে, যেখানে পরিবারের একটা ভূমিকা থাকবে, এবং যেখানে মানুষ নিজেরও ব্যক্তিত্বের জায়গাগুলোতে তার মধ্যে একটা সুস্থ একটা অংশ থাকবে, যেখানে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, তার মধ্যে কোনো ধরনের স্ট্রেস থাকবে কিন্তু স্ট্রেসটাকে সে ম্যানেজ করতে পারবে। তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে অনেক ক্রাইসিস থাকবে কিন্তু দেখা যাচ্ছে সে ভেঙে পড়বে না এবং সে সুস্থ একটা লাইফ লিড করবে। এটাকে আমরা সাধারণত বলি একটা সুস্থ মানসিক স্বাস্থ্য। আর তাহলে মনের অসুখ কি কি হতে পারে? মনের অনেক অসুখ হয়, সবচেয়ে বেশি আমরা যেটাকে বলি সেটাকে বলে বিষণ্ণতা সবচেয়ে বেশি। তারপর বলি আমরা দুশ্চিন্তা, তারপর বলি আমরা সূচিবাহী রোগ বা ওসিডি, তারপর আমরা অনেক সময় যেটা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আমরা বলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, আমরা অনেক ক্ষেত্রে বলি ইটিং ডিসঅর্ডার, ঘুমের ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসঅর্ডার, এবং অনেক আমাদের কিন্তু মানসিক প্রায় 550-র উপর প্রায় মানসিক রোগ। জি, একটু পার্বতী আপনি যদি বলেন আপনার জীবনের অভিজ্ঞতা থেকে মানসিক সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হয়েছে আসলে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের 2013 সালে হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশন চ্যানেলকে। আমি যদি মানসিক স্বাস্থ্য নিয়ে বলতে চাই তাহলে আমাকে সেই ছোটবেলা থেকে বলতে হবে। প্লিজ। ছোটবেলায় যখন আমার জন্মটা একভাবে হয়েছিল, আমার নিজের মধ্যে মনে করেছি যে না, আমি জন্মর সাথে আমাকে যাচ্ছে না, আমি হয়তো ডিফারেন্ট ফিল করতেছি। আর 10টা আমার ভাই যেরকম ফিল করতেছে আমি ওরকম ফিল করছি না। আমি বেশিরভাগ সিমিলারিটি পাইতাম আমার বোনদের সাথে খেলতে ভালো লাগতো, বোনদের সাথে চলতে ভালো লাগতো। তো আস্তে আস্তে করে যখন বড় হয়েছি, যখন বয়ঃসন্ধিকালে এসেছি, তখন নিজেকে নিজে চিনতে পারতাম না। মনে হতো যে আই এম সামথিং ডিফারেন্ট, মানে আমি এই বডিটা আমার না। আমার মনটা একটা কথা বলতো, বডিটা আরেকটা কথা বলতো। সোসাইটি একভাবে আমাকে রিকগনাইজ করতো, আমার ফ্যামিলি রিকগনাইজ করতো। সবসময় ফ্যামিলির একটা প্রেশার থাকতো যে না, তুমি এভাবে চলবা, তুমি এইটা চয়েস করবা, তোমার হাঁটাটা এইভাবে হবে, তোমার কথা বলাটা এরকম হবে, বা তুমি স্কুলে যেয়ে এই কাজটা করবা না। সবসময় একটা বাইন্ডিংস। আর আসলে কি বলবো যে আমরা আসলে খুব বেশি মানসিক ট্রমাটার মাঝখান দিয়ে যাই, কারণ যেই মানুষগুলো সবচেয়ে বড় সাপোর্ট অ্যাজ এ চাইল্ড, আমার ফ্যামিলি কিন্তু আমার জন্য সবচেয়ে বড় সাপোর্ট এবং সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালোবাসার একটা জায়গা। পরিবারের কারো কাছে কি এটা বলা যেত না, মার কাছে এই কষ্টের কথা, দুঃখের কথা? আমার মা ছোটবেলা থেকে বুঝতো ব্যাপারগুলো, সাপোর্টিভ থাকবে, পরিবারের সবাই নিশ্চয়ই একরকম থাকে না। মা বুঝতো ব্যাপারগুলো, বোন বুঝতো, কিন্তু যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, আমার বাবা আমার ভাই এটা কখনো মেনে নিতে পারেনি। আমার বাবা সবসময় বিরোধিতা করতো। আমার বাবা সবসময় আমাকে আসলে পরিবারে থাকা অবস্থায় তো আমাকে লুকায় রাখা হইতো। আমি সামাজিক অনুষ্ঠানগুলিতে যেতে পারতাম না। আমি অন্য 5টা ছেলেদের যেভাবে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওইভাবে আমি যেতে পারতাম না। আর আমার আসলে যেতেও ভালো লাগতো না, আমার বাসাতেই ভালো লাগতো। একজন অ্যাক্টর অভিনয় করে 1 শিফট 2 শিফট, বাট আমি টোটাল 24 আওয়ার্স অভিনয় করে গেছি। যতদিন পর্যন্ত না নিজের সিদ্ধান্ত নিজে নিতে পেরেছি, যতদিন পর্যন্ত না নিজের পায়ের তলায় একটু শক্ত মাটি হয়েছে, ততদিন পর্যন্ত আমাকে অন্যের ইচ্ছায় চলতে হয়েছে। আমি স্বাধীন দেশে, আজকে আমাদের স্বাধীনতার মাস ডিসেম্বর মাস, কিন্তু আমি যদি বলি আমি আমার জীবনে 20 থেকে 25টা বছর আমি স্বাধীন ছিলাম না। আমি আমার নিজের মত প্রকাশ করতে পারতাম না। আমাদের যে মানসিক ডাক্তার কিংবা সাইকোলজিস্ট যারা, কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এদের সঙ্গে কখনো কথা বলার সুযোগ হয়েছে? ফ্যামিলি কখনো চায় নাই, বাট যখন আমি এই জিনিসগুলো জানতে পেরেছি আমার অন্যান্য যারা সহযোদ্ধা আছে তাদের কাছে, পাশাপাশি আমি সুস্থ জীবন একটা হিজড়া অর্গানাইজেশন, ওইখানে আমি কাজ করেছি, HAB প্রজেক্ট, পাশাপাশি মানবাধিকার সংগঠন হিসেবে কাজ করেছি। তো বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আমার জন্মটা সুস্থ জীবন থেকে, কিন্তু আমাকে নার্চার করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ওইখানে আমি ইন্ডোবি প্রজেক্টে কাজ করেছি, আমি বিদেশে হামসাফর ট্রাস্টে কাজ করেছি। তখন যে দেখি
যে হরমোন ট্রিটমেন্ট আছে, আমরা হরমোন ট্রিটমেন্ট নিতে পারি, আমরা SRS করতে পারি, আমরা নিজেকে নিজের মতো করে তৈরি করতে পারি। এখানে অনেক মুড সুইং হয়। আসলে আমরা ডিসিশন নেই করব, কিন্তু করার পর তখন আমরা হীনমন্যতায় ভুগি, কারণ করার পর আবার মনটা খারাপ হয়ে হ্যাঁ যায়। মনটা খারাপ কেন হয়ে যায়। করলাম? কেন করলাম, কারণ পরিবার বলে এটা কেন করলি, সমাজ বলে এটা কেন করলি, ইভেন সাথের কিছু কিছু মানুষও বলে এটা কেন করলি। জি, কিন্তু কেউ বুঝতে চায় না আমার মনের কথাটা, আমার যেটা আমি ফিল করি, যেটা আমি নিজেকে আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেকে যেভাবে দেখতে চাই, আমি নিজেকে যেভাবে ভাবতে চাই, আমি নিজেকে যেভাবে চলতে চাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমার যেটা অধিকার, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যেটা হয় আমাদের জন্য, জি। আমরা যদি গভর্নমেন্ট সেক্টরটা বলি, গভর্নমেন্ট সেক্টরে গেলে প্রথমেই একটা ডকুমেন্টেশনের প্রবলেম হয়। কারণ আপনারা জানেন যে আমাদের ট্রান্স যারা, তাদের ডকুমেন্টেশনটা একটু অন্যরকম। কারণ প্রথম দিকে সবাই আমাদের হয়তো বাই বর্ন মেল ভাবে, বা যারা ট্রান্সম্যান তাদের ফিমেল ভাবে, বাট যখন আমরা নিজেকে ট্রান্স করতেছি তখন সেই ডকুমেন্টগুলো আগে রয়ে যায়। তো দেখা যায় তারা আমাদের ফিমেল ওয়ার্ডে দিবে না মেল ওয়ার্ডে দিবে, একটা ধোঁয়াশা থাকে। তারপরে যখন চিকিৎসা শুরু হয়, তো আসলে আই এম সরি, এখন 2021 সাল, বাট এখনও আমি যে একটা ইনসিডেন্ট বলি, একটা সরকারি হসপিটালে আমি আমার এক ফলোয়ারকে নিয়ে গিয়েছিলাম, সেখানে ট্রান্স, এবং সেখানে খুব বিশ্রী অবস্থা, এমন অবস্থা হয়েছে যে ও এটা বলছে যে আমি মরে গেলে মরে যাবো, তাও আমাকে বাসায় নিয়ে যাও, আমি এই ট্রিটমেন্ট চাই না, এখানে আমাকে রোগী হিসেবে ট্রিট করা হচ্ছে না, এখানে আমার জেন্ডার দিয়ে আমাকে ট্রিট করা হচ্ছে। এই যে মানসিক একটা ট্রমা, ও মানে খুব খারাপ অবস্থায় ছিল, ওর পজিশনটা, ও মৃত্যুর মুখেই ছিল। সেই মৃত্যুর মুখে সে বলতেছে যে না, আমি এটা নিতে পারতেছি না। আমি আসবো আপনার কাছে আরো আসবো। আরিফ, আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতার জায়গা থেকে। আমরা যেভাবে বড় হই সেভাবে বড় হওয়াটা খুবই কঠিন। আমাদের পরিবার থেকে চাপ আছে সবসময়, ছোটকাল থেকে পরিবেশ, সমাজ, যে নিয়ম নীতি, সেখান থেকে চাপ আসে। এই চাপগুলা নিয়ে আমাদেরকে একটা পর্যায়ে দাঁড়াতে হয়। তা আমাদের মানসিকতার অবস্থাটাই কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। একটা জায়গায় যে আমরা মুভ করব ভালোভাবে, সেখানে যে ভালো একটা কাজ করব, সেখানে অনেক বাধা চলে আসে। যেরকম আমি প্রথম যখন উদ্যোক্তা হিসেবে চিনমেট্রিক সম্মেলন কেন্দ্রে ঢুকি, আমাকে বলে পুলিশ বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, এখানে টাকা তোলা যাবে না আজকে। এই যে একটা তার একটা নেগেটিভ কথা, আমি তো সেখানে টাকা তোলার জন্য যাইনি, আমার হস্তশিল্পের প্রোডাক্ট আছে, আমি শাড়ি করতেছি, আমি এগুলো বিক্রি করার জন্য আসছি। তো সেখানে মন মানসিকতাগুলো নষ্ট করে দেয়। তাই আমি বলবো এটাই যে বাংলাদেশে আমাদের ডাক্তার লেভেলে যারা আছে, কি জানে না জানে আমি জানি না আমাদের সম্পর্কে, এগুলো আসলে কাউন্সিলিং হওয়া দরকার। যে হিজড়া কাকে বলে, ট্রান্সজেন্ডার কাকে বলে, হিজড়া কিভাবে হয়, এই বিষয়গুলো যদি ডাক্তার লেভেলে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ একটা অন্ধকারে থেকে যাবে। সত্যিকারের যে স্বাস্থ্য সেবা সেটাও পাওয়া যাবে না। কারণ আমি একজন ডাক্তারের কাছে যাব আমার সেবাটা নেওয়ার জন্য, সেই ডাক্তারে বুঝবে না এটা হিজড়া আসছে কি উল্টাপাল্টা, মানে ডাক্তার মানে তাকে বলবে যে আমি অন্যখানে যাও। এই ধরনের একটা যদি আসে, তাহলে অবশ্যই এই ধরনের আমরা পেয়ে, মানে বাংলাদেশে আমরা পাইতেছি এরকম। এই একটা বিষয়। আরেকটা বিষয় বলবো যে আমাদের আইনগত অধিকারগুলা বলতেছে যে এই আইনের অধিকার নাই তোমাদের, এই চাকরি কোঠা নাই, কেন থাকবে না? আমরা তো রোহিঙ্গাদের যদি এত কিছু হইতে পারে বাংলাদেশে সরকারে করতেছে, আর তার আমরা তো এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের বাবা মা দাদা সব তো এই দেশে আমাদের, এক কথায় আমরা কেন এই অধিকার থেকে বঞ্চিত থাকবো? আমি সংসদ 2018 সালের সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে নমিনেশন কিনেছি, কেনার পরে সেখানে দেখা গেল আমাদের কাছে নমিনেশন বিক্রি করা হলো। এক পর্যায়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনার বলতেছে যে যদি তারা মেইলি এরকম হয় তাহলে তারা সংরক্ষিত আসন নিতে পারবে, তাহলে পারবে না, এটা বন্ধ করে দেওয়া হয়। আরেক পর্যায়ে আমি রাজনীতিবিদ এবং কি অনেকের সাথে কথা বলি, তখন বলে যে উপজেলা লেভেল পর্যন্ত তোমরা ট্রান্সজেন্ডাররা চেয়ারম্যান হতে পারবা, সংসদে হতে পারবা না। সে আমার কাছে প্রশ্ন একটাই, যে এখানে যে আমাদেরকে এই মানসিকতার চাপটা দিতেছেন, আমাদের উপজেলায় ওইটা কি আইন একভাবে চলে, আর কি সংসদে আইন এটা কি আরেকভাবে চলে? এই প্রশ্নটা আমি এখনো জানি না, কিন্তু আমার এটা কোথায় গেলে কি হবে এটা আমার খুবই জানা। অনেক ধন্যবাদ। তো ডাক্তার, আপনি শুনলেন তাদের সমস্যাগুলো, যে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, পদে পদে বাধা, একটা সফলতার দিকে যেতে চায় কিন্তু মানসিকভাবে বাধাগ্রস্ত হয়, একটা বিষণ্ণতায় তারা ভুগতে থাকে। কি করণীয় আসলে ওনাদের জন্য? সারা বিশ্বব্যাপী কিন্তু আমাদের এই ট্রান্সজেন্ডারদের কিন্তু ডাটা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 2013 সালে লাস্ট কিন্তু ডাটা কাউন্ট করা হয়েছে, যেটা প্রায় 10,000-এর মতো রেজিস্টার্ড, কিন্তু এরপরে কিন্তু আর আমাদের ডাটা মানে কোনো নাই।
আর এদের নিয়ে কিন্তু কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব বেশি আমরা আপডেটেড না। তো এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের কিন্তু সব ডাটাগুলো কিন্তু ইউএসএ কেন্দ্রিক, এবং ইউএসএতে বিভিন্ন সার্ভে যেগুলো করা হয়েছে সেখানে দেখা গেছে যারা ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 3 থেকে 4 গুণ বেশি বিষণ্ণতা হার বেশি সাধারণ মানুষের থেকে, যেটা তারা গবেষণা করে দেখেছে যে প্রায় 40% চান্স হচ্ছে একটা বিষণ্ণতা হওয়ার সেক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের, সেখানে নর্মাল পপুলেশনের মাত্র 5%। এবং এদের মধ্যে প্রায় দেখা যায় 30% কিন্তু সুইসাইড অ্যাটেম্প করছে। এটা একটা বড় কিন্তু অ্যালার্মিং। এই যে সুইসাইডের যারা করছে তারা হয়তো সবাই মারা যাচ্ছে না, কিন্তু যারা তো সুযোগ পাচ্ছে না, কিন্তু আমাদের সেই সুযোগের জায়গাগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এরা অ্যানালাইসিস করে। এবং আমাদের একটা থিমও কিন্তু ছিল যে মেন্টাল হেলথ ইন ইয়ং ওয়ার্ল্ড, ইয়ং পিপলসদের নিয়ে, তখন কিন্তু আমাদের এই ট্রান্সজেন্ডার কিন্তু ইনক্লুডেড ছিল আমাদের মেন্টাল হেলথ দের একটা থিমের মধ্যে। এবং আমাদের সাইকিয়াট্রির যে ক্লাসিফিকেশন ওখানে কিন্তু আমাদের জেন্ডার ডিসফোরিয়া, এই জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার এগুলো কিন্তু আমাদের এর মধ্যে আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হচ্ছে কি আমাদের দেশে স্টিগমাটাইজড, আমরা কিন্তু এই জিনিসগুলো ডিসক্রিমিনেট, মানে আমরা কিন্তু আলাদা ভাগি, তাকে আলাদা বিভেদ করি। এবং এটা ছোটোবেলা থেকে, এই যে উনি যেটা বললেন আমাদের যে ছোটোবেলা থেকে বিভেদ, এবং এই জিনিসগুলো কিন্তু স্টিল নয়, এখনও কিন্তু চলছে। আমেরিকার মতো জায়গায় সেখানেও কিন্তু চলছে, কিন্তু আমাদের দেশে এই জায়গায় আসলে নলেজের ব্যাপারটা, আমাদের কিন্তু মানুষ নলেজগুলো জানেন না যে কোনটা কী এবং কোনখানে কী, মানে জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার যেটা আছে, যে জেন্ডার আইডেন্টিফাই করতে পারছে না সে কোন জেন্ডারে যাবে, সে নিজেই কনফিউজড। আবার একটাতে আছে সে যেটা হচ্ছে ভিতর থেকে বডি এক ধরনের ফিজিক্যাল গঠন, কিন্তু ভিতর থেকে তার মধ্যে সেই জেন্ডারটাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না। কাউন্সিলিং নেওয়াটা কত জরুরি আসলে, এই যে তাদের যে অবস্থা? প্রথমে কথা হচ্ছে যারা ক্রাইসিসে থাকছেন তাদেরকে কিন্তু হেল্প সিক করতে হবে। প্রবলেমটা হচ্ছে যারা হেল্প সিক করবেন কোথায় হেল্প সিক করবেন, এই জায়গাটা আসলে বুঝতে পারে না। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দুই জায়গা থেকে কিন্তু এই ক্ষেত্রে ভূমিকা রাখা হচ্ছে বিভিন্ন মেন্টাল হেলথ ডেতে। যে প্রথম কথা হচ্ছে আপনার যদি কোনো সমস্যা বলে মনে হয়, আপনি মন খারাপ আছে বা আপনার ভালো লাগছে না বা আপনি কোনো স্ট্রেসে আছেন, সেক্ষেত্রে আপনাকে হেল্প সিক করেন, আগে বলেন। একটা হচ্ছে মেল কিংবা ফিমেল তারা যখন যায় যেভাবে তারা পায়, কিন্তু বলছে ট্রান্সজেন্ডার হিসেবে গেলে সেই ধরনের ওয়েলকাম তারা পায় কিনা। এখন আমাদের কথা হচ্ছে আমরা শারীরিক সুবিধার কথা বলছি না, মানসিক সুবিধার কথা হচ্ছে। মানসিক সুবিধার জায়গাগুলো আমি বলি অনেক এগিয়ে গেছে আমাদের দেশে। আমাদের কিন্তু যারা ট্রান্সজেন্ডার আসেন তারা কিন্তু ট্রিটমেন্টে কিন্তু স্যাটিসফাইড থাকেন, মানে তারা কিন্তু আসেন এবং তারা কিন্তু এসে বলেন যে আমার এই ক্রাইসিস হচ্ছে, এবং উনি কার ফ্যামিলি কিন্তু কারো হেল্প দরকার। উনি কিন্তু একলা, অনেক সময় বয়স কম যখন একলা কিন্তু আসা সম্ভব না, অনেক ক্ষেত্রে হেল্প দরকার। তো সেক্ষেত্রে ফ্যামিলির ইনিশিয়েটিভটা খুবই দরকার। প্রচার করা যায় কিনা, মানুষ আসলে কতটা জানে, বিশেষ করে এই কমিউনিটির কাছে তথ্যগুলো কিভাবে দেওয়া যায়? আয়োজন কিন্তু অনেক আছে, আসলে কি ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে জানে কিনা? আসলে আপনি যোগ করতে চেয়েছিলেন। আমি আসলে জানতাম না যে আমাদের দেশে এত মানে এই সুযোগগুলো, চান্সগুলো আছে। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা মোটামুটি বাড়ি থেকে ট্রিটমেন্ট নিয়ে আসতেছি, বাট আমরা দেশে এসে ফলো আপটা করতে পারতেছি না। ফলো আপের জন্য কার কাছে যাব, কোন ডক্টর অ্যাওয়ার্ড বা কোন ডক্টর আমাদের ট্রিটমেন্ট করবে, আমরা সেই জিনিসগুলো জানি না। আর দেখা যায় যে বারবার বাইরে যাওয়া আসা এগুলো একটু কস্টলি হয়ে যায়, আমাদের জন্য বেয়ার করা সম্ভব হয় না। পাশাপাশি এটাও একটা মানসিক একটা চিন্তা যে আমি অ্যাজ এ এসআরএস করে আসছি, বাংলাদেশে প্রথম এসআরএসটা আমি করেছি, যেটা প্রপার একদম আমার সার্টিফিকেট আছে ডক্টর নারায়ণ কৌশিকের কাছ থেকে। আমার ফলো আপ প্রয়োজন হয়। এই যে এখন করোনার সময় হয়তো কদিন পরে বর্ডারটা বন্ধ হয়ে যাবে, তখন আমি কিভাবে ফলো আপটা কতটুকু অ্যাভেল করতে পারবো, বা দেশে যদি ইমার্জেন্সি আমার কিছু হয় তাহলে আমি ইমার্জেন্সিতে আমি কোথায় যাব। জি, এই জিনিসগুলো আমার বলার ছিল। এই নিয়ে আমরা আরও কথা বলবো। এই পর্যায়ে প্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসি আলোচনা। প্রিয় দর্শক, বাংলা ভিশনের বিশেষ আয়োজন ট্রান্সটকে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি। আরিফা বা আপনি যদি একটু যোগ করেন যে আর কি ধরনের সমস্যার মধ্যে আপনাদের যেতে হয়? কখনো গিয়েছিলেন কোনো কাউন্সিলিং নেওয়ার জন্য, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা মেন্টাল হেলথ এক্সপার্ট এরকম কারোর কাছে কখনো? দেশে গিয়েছিলাম, বিদেশে যাইনি। যে যাওয়ার পরে এখানে বললো যে আমাদের যে হরমোন টেস্ট, এগুলো যে টেস্ট, এগুলো বাংলাদেশে আসলে নেই, এরকম ধরনের কথাগুলো বলা হয়। তারপরে আমি আসলে সঠিক জায়গাটাই জানি না যে কোথায় যেতে হবে। এখানে আমাদের সম্মানিত একজন ডাক্তার আছে, ওনার কাছে যদি আজকে আমরা এটার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জায়গাগুলো আমরা নক করতে পারি এবং আমাদের ট্রিটমেন্টগুলো যদি বাংলাদেশে এই জায়গাগুলো হয়, তাহলে আমরা অবশ্যই সবাই ওই জায়গাতে সুবিধা নেওয়ার জন্য অবশ্যই। আপনারা তো অনেক সংগঠনের সঙ্গে আছেন, বন্ধু থেকে শুরু করে, তারা কি কখনো বলে না
যে আপনাদের এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার, কোথায় যেতে হবে, নেওয়া দরকার, তাদের সাপোর্টটা কেমন পান? হ্যাঁ, তাদের সাপোর্টটা ভালো, কিন্তু বন্ধু তো শুধু এসটিআই যেটা, এসটিডি যেটা স্বাস্থ্যসেবা প্রাথমিক, সেটা তারা ডিআইসি পর্যায়ে অনেক জেলা ভিত্তিতে সেগুলো আমাদেরকে সেবাগুলো দিতেছে, কিন্তু হরমোনের বিষয় যেটা কিংবা মানসিক স্বাস্থ্য নাকি কোনো এনজিও কাজ করছে এই কমিউনিটির মানসিক স্বাস্থ্য নিয়ে? স্পেসিফিক ভাবে মানসিক চিকিৎসা নিয়ে নেই, বাট বন্ধুরা আইন আলাপ আছে, যে আইন আলাপের মাধ্যমে আমরা আমাদের সেইখানে মানসিক লিগ্যাল সাপোর্ট প্লাস মানসিক সমস্যাগুলো আমরা জানাতে পারি, ওইখান থেকে হেল্প হয়। আমরা আজকে আলোচনা এটা একটা দিক, আসলে এইসব এনজিও যারা কাজ করছে একটা মেন্টাল হেলথের ডেস্ক বোধহয় ভাবা দরকার, চিন্তা করা দরকার আসলে। ব্লাস্ট কাজ করতেছে, মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করতেছে, এবং বন্ধু কাজ করতেছে আমাদের হিজড়া ট্রান্সজেন্ডারদের নিয়ে, এবং এফপিবিও কাজ করতেছে। তারা যদি একটা আমাদের এই স্বাস্থ্য সেবাটা কোথায় কিভাবে একটা নির্দিষ্ট একটা মানে পরিষ্কার পানির মতো জায়গা দেখানো হয়, তাহলে আমাদের সুবিধাটা হবে। জি, একটা বিষয় যদি একটু বলেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বাংলাদেশে কিন্তু মানসিক স্বাস্থ্যের গ্যাপটা কিন্তু অনেক বেশি, যেটা সারা বিশ্বের থেকে কিন্তু অনেক বেশি, যেটা আমরা বলি মাত্র মানে 92% ট্রিটমেন্ট গ্যাপ, মানে 100 জন মানসিক রোগীর মধ্যে মানে 8 জন মাত্র রোগী আসছে না, 92 জনই আসছে না। আসা উচিত ছিল তাদের, আসা উচিত, তারা মানসিক সমস্যায় ভুগছেন। এখন এটা ওষুধ হতে পারে, এটা সাইকোথেরাপি হতে পারে, এটা মেডিকেশন সাইকোথেরাপি দুইটাই হতে পারে। প্রবলেম হচ্ছে আমরা এক নম্বর হচ্ছে যে আমরা এটা নিয়ে অনেক স্টিগমাটাইজ, লজ্জা পাই, মানসিক জায়গায় মানুষ কি বলবে, এটা নর্মাল মানুষের মধ্যেও। আর তারপর ট্রান্সজেন্ডার বা অন্য প্রবলেম, এটা উনি একটা বললেন যে গোপন করে রাখে, ফ্যামিলি কিন্তু গোপন করে রাখে, ইনফরমেশন দেন। আমাদের কাছে কিন্তু অনেক হোমোসেক্সুয়াল আসে, আমার সাথে অনেক কিছু আসে, কিন্তু তারা কিন্তু একটা পর্যায়ে আসে কখন, তার বড় হওয়ার পর আসে, বিয়ে হওয়ার পর আসে, বা যখন ক্রাইসিসে পড়ছে তখন আসে। তারা কিন্তু তাদের যেই সময় আসার কথা তখন কিন্তু তারা আসতে পারছে, ফ্যামিলি সাপোর্টটা পাচ্ছেন, এবং ফ্যামিলিটা গোপন করে রাখে, এবং ফ্যামিলি মনে করে যে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, বয়স হলে ঠিক হয়ে যাবে। মানে এই যে আমাদের একটা সোশ্যাল স্টিগমা, এবং কমিউনিটির মধ্যে কিন্তু এই জিনিসগুলো অ্যাকসেপ্টেড না, এবং এই যে আমাদের কমিউনিকেট ভাঙা যায় কিভাবে, স্টিগমা কিভাবে ভাঙা যায়? এই স্টিগমা তো আসলে রাতারাতি ভাঙবে না, আমাদের মেন্টাল হেলথের স্টিগমাই আমরা কাটাতে পারছি না। আর ট্রান্সসেক্সুয়ালটা তো আরো অনেক পরে। মানসিক রোগীদেরকে যে আমরা আনবো, ফ্যামিলি মেম্বার একটা কথাই, প্রথম কথা হচ্ছে যে ও তো পাগল না, ও মানসিক রোগের ডাক্তারের কাছে কেন যাবে? তো এই জিনিসগুলো কিন্তু আমার কিন্তু মাইনর সাইকিয়াট্রিক প্রবলেম, যে আমরা বলতেছি স্ট্রেস, বলতেছি এই যে ইনফিউরিটি কমপ্লেক্স, সেলফ স্টিম কমে যাচ্ছে, এটা কিন্তু একটা তার মেন্টাল হেলথের ক্ষেত্রে প্রবলেম তৈরি করছে। উনি যে একটা উদ্যোক্তা হয়েছেন, উনি যদি মেন্টাল মানে সেলফ স্টিমটা কম থাকে, উনি কিন্তু সামনে এগোতে পারবেন না। আমরা একটু আগে বলছিলাম যে সুস্থ একজন মানসিকভাবে একটু সুস্থ মানুষের ক্ষেত্রে তার কিন্তু সামনে এগোতে হবে, সে কিন্তু তাকে থেমে থাকলে চলবে না, তার জীবন মনে হবে না বার্ডেন, বোঝা, এবং এই জায়গাগুলোতে কিন্তু তাদের মধ্যে সুইসাইড আইডিয়েশনগুলো আসে। তো এখন আমাদের যে এই ট্রিটমেন্ট গ্যাপের ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে হচ্ছে মেন্টাল হেলথ সম্বন্ধে আমাদের একটা সুস্থ নলেজ এবং মেন্টাল হেলথ প্রমোশন এবং অ্যাওয়ারনেস, এই সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন মেন্টাল হেলথ ডেতে আমরা যখন খালি সব বছরের মধ্যে খালি 10ই অক্টোবর করি, সেভাবে করলে কিন্তু হবে না। ডে উদযাপন সারা বছর প্রমোশন কিন্তু থাকতে হবে। আমরা নর্মালি দেখি যে খালি মেন্টাল হেলথ ডেতে আমাদের কথাবার্তা হয়, তারপর আমরা আটকে পড়ে গেছি আসলে। এবং এই যে কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কাউন্সিলিংটা একটা গুরুত্বপূর্ণ, এবং এই যে গ্রুপটা, তারা যে গ্রুপটা মেনটেন করে, তার যে কমিউনিটি, এবং তাদের মধ্যে অ্যাডভোকেসি অর্গানাইজেশন থাকতে হবে, যে তাদেরকে অ্যাডভোকেট করবে, হেল্প করবে যে কোন জায়গায়। এবং এটা খালি মেন্টাল হেলথ না, মেন্টাল হেলথ থেরাপি না, এখানে কিন্তু হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা কোয়ালিটি ডেভেলপ করতে। উনি যেটা বলছেন যে ওনার কলিগকে নিয়ে গেলে দেখা যায় উনি হেলথ রিলেটেড জায়গায় সার্ভিসটা কিন্তু পাচ্ছেন না। সারা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী কিন্তু এই জিনিসগুলো চলছে। তবে হ্যাঁ, আমরা হয়তো এই ব্যাপারে হয়তো, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, রক্ষণশীল কান্ট্রি, এই অনুযায়ী কিন্তু একটা ট্রান্সজেন্ডার যখন একটা চেয়ারম্যান হয়, এটা কিন্তু একটা সারা বিশ্বব্যাপী কিন্তু একটা বড় নিউজ হয়, যেটা কিন্তু অন্যান্য দেশে কিন্তু এতটা নিউজ করেন না। তাদের কিন্তু সেই রুলস রেগুলেশনগুলো তাদের কিন্তু তখন আপডেটেড হয়ে গেছে। সেই কারণে আমাদের যে ট্রান্সজেন্ডার একজন যদি খবর পড়ে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক একটা নিউজ হয়ে যায়। এবং বাংলাদেশে কিন্তু খবর পড়ছে, মানে চেয়ারম্যান হয়েছে, কলকাতায় যে কলেজে প্রিন্সিপাল হয়েছে, তো এটা কিন্তু আমাদের আশ্চর্য মনে হয়। এবং এই জায়গাগুলো যখন আমরা নর্মাল হয়ে যাবে, যখন না এটা ট্রান্সজেন্ডার, তো সে তো একটা জেন্ডার, এবং সেটাকে নিয়ে তারা যখন নর্মাল হয়ে এবং ডিসক্রিমিনেট করবে না। আমাদের মধ্যে যেমন নারী পুরুষের বিভেদ আছে, এখন ট্রান্সজেন্ডারের মধ্যে কিন্তু সেই বিভেদটা তৈরি হয়ে গেছে, আলাদা হিসেবে তাদের ডিক্লেয়ার করছে। প্রতিটা মানুষেরই একটা অধিকার আছে, কারণ মানুষের অধিকার তো আর তার আইকিউর সাথে সম্পর্কিত না, যে তার আইকিউ ভালো, যে তার শক্তি বেশি তাকে অধিকার বেশি দিবেন, আর যে শক্তি কম তাকে অধিকার কম দিবেন, যে দুর্বল কম তাকে বেশি দিতে হবে। হ্যাঁ, এটি তো ন্যায্যতার কথা হয়। এই জায়গাগুলো তো আসলে আমাদের সারা বিশ্বব্যাপী কিন্তু মানে যখন শক্তি বেশি, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে। একদম শেষ পর্যায়ে পার্বতী আপা যদি বলেন শেষ 1 মিনিটে, আমাদের জন্য যদি সরকারি একটা হেল্পলাইন হয় আলাদা মানসিক কাউন্সিলিং এর জন্য, মেন্টাল কাউন্সিলিং, যেটা
আর আজকে যদিও টপিকটা মানসিক স্বাস্থ্য নিয়ে, তারপরও শুরু করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে। তার কাছে আমাদের দাবি, এই যে আমাদের কথাগুলো, আমাদের চাওয়াগুলো, আমাদের দাবিগুলো, প্লাস আমাদের যেসব মানবাধিকারগুলো আছে এগুলো এনশিওর করার জন্য উনি যদি আমাদের যদি সংসদে 50টা মহিলা সংরক্ষিত আসন থাকতে পারে, তাহলে কেন আমরা হিজড়া বা ট্রান্সজেন্ডারদের জন্য 5টা থাকবে না? আমি আজকের এই বাংলা ভিশন এবং বন্ধু আয়োজিত এই ট্রান্সটক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনার প্রতি আকুল আবেদন করছি আমাদের জন্য যেন অন্ততপক্ষে 5টা সংরক্ষিত আসন দেওয়া হয়, আমরা যেন সংসদে দাঁড়িয়ে পলিসি মেকিং পর্যায়ে কথা বলতে পারি। তো আমরা পিছিয়ে থাকতে চাচ্ছি না, আমরা আরো আগে যেতে চাচ্ছি। আমরা আমাদের অনেক ধন্যবাদ আপনাকে। আরিফ বাবা, লাস্ট 1 মিনিট যদি বলেন। আচ্ছা, আমাদের নিয়ে বেশি নাচানাচি করা হয়। একটা নজরুল ইসলাম ঋতু পার হয়েছে চেয়ারম্যান পদে, টিকটক ভাইবার মানে সব জায়গায় দেখা যাইতেছে হিজড়ার কাছে নৌকা ফেল হয়েছে, এরকম কিছু কিছু অনেক এই বিষয়গুলো চলে আসে, কিন্তু আমি এগুলোর পক্ষপাতিত্ব নয়। আর আমি বলতেছি যে পার্বতী বলল যে আমাদের জন্য সংরক্ষিত আসনে 5টা, কেন 5টা? আমাদের কাগজ যোগ্যতা, আমাদের যোগ্য অনুযায়ী যদি ওরকম ডকুমেন্টস থাকে, আমরা যারা রাজনীতি করতেছি, তাহলে আমাদেরকে আপনার নেন, সমস্যা নাই। আমাদেরকে হিজড়া হইছি বিধায় আমাদেরকে আলাদা একটা কোঠায় দিয়ে আমাদেরকে নিতে হবে, এটার পক্ষপাতিত্ব না, আমি এটার বিপক্ষে। আমি একজন মানুষ, আমার যোগ্যতা আছে এই, আমি ট্রান্সজেন্ডার নাকি ছেলে নাকি মেয়ে সেটা না, আমি একজন মানুষ, মানুষ হিসেবে আমাকে সেই জায়গাগুলোতে অধিকার দেওয়া হোক, এই বিষয়টা আমি বলবো। অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য। যে এসডিজি গোলের কথা বলি, সেখানে কিন্তু বলা হচ্ছে কাউকেও পিছিয়ে রেখে না, নো ওয়ান লিভ বিহাইন্ড। আমরা মনে করি বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। এই বিজয়ের মাসে কথা বলছি, সেই গানের কথা মনে পড়ছে যেখানে বলা হয়েছিল ছোটদের বড়দের সকলের, গরিবের ফকিরের নিঃস্বের, আমারই দেশ সব মানুষের। বাংলাদেশ এখনও সব মানুষের দেশ হতে পারেনি, কাজে আমরা চাই সব মানুষের দেশ হয়ে উঠুক বাংলাদেশ, যেখানে নারী পুরুষ ট্রান্সজেন্ডার সবাই যার যার অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে যেন বাংলাদেশে বাঁচতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবারও দেখা হবে।